আটলান্টিক ও ক্যারিবীয় সাগরে দুটি তেলবাহী ট্যাঙ্কার জব্দ করল মার্কিন সেনারা। তীব্র নিন্দা রাশিয়ার। ভেনেজুয়েলা ইস্যুতে 3 ধাপের পরিকল্পনা যুক্তরাষ্ট্রের। গ্রিনল্যান্ড ক্রয়ের বিষয়ে ট্রাম্প ও মার্কিন জাতীয় নিরাপত্তা দলের আলোচনা। শিগগিরই ডেনমার্কের সঙ্গে বৈঠক। আন্তর্জাতিক আইন মানার আহ্বান ইউরোপীয় কাউন্সিলের। টানা দ্বিতীয় দিনের মতো উত্তপ্ত সিরিয়ার আলেপ্পো শহর। সেনা ও কুর্দি সশস্ত্র গোষ্ঠীর সংঘর্ষে নিহত বেড়ে 9, আহত 27। শহর ছেড়েছে প্রায় 10,000 বাসিন্দা। ইরানি জনগণকে রক্ষায় খামেনিকে হত্যা করতে পারেন ট্রাম্প। হুঁশিয়ারি মার্কিন সিনেটরের। বিক্ষোভে সহায়তাকারীদের ছাড় না দেওয়ার হুঁশিয়ারি তেহরানের। এবং যুদ্ধ বন্ধের পর রাশিয়া হামলা চালালে পশ্চিমাদের ভূমিকা কি হবে প্রশ্ন জেলেনস্কির। সামরিক ঘাঁটি গড়ার বিষয়ে লাগবে ব্রিটিশ পার্লামেন্টের অনুমোদন, জানালেন স্টারমার। আন্তর্জাতিক সময়ের সঙ্গে আছি আমি আলিশা ইসলাম। আটলান্টিক মহাসাগর থেকে রাশিয়ার পতাকাবাহী তেলবাহী ট্যাঙ্কার জব্দ করেছে যুক্তরাষ্ট্র। বুধবার মার্কিন কোস্ট গার্ড এবং সামরিক বিশেষ বাহিনী মারিনেরা নামের ট্যাঙ্কারটি জব্দ করে। এই ঘটনায় মস্কো ওয়াশিংটন উত্তেজনা দেখা দিয়েছে। জাহাজ জব্দকে আন্তর্জাতিক সমুদ্র আইন লঙ্ঘন উল্লেখ করে তীব্র নিন্দা জানিয়েছে রাশিয়া। একই দিন ক্যারিবীয় সাগর থেকে আরও একটি ট্যাঙ্কার জব্দ করে মার্কিন বাহিনী। এদিকে মাদুরোকে আটকের পর ভেনেজুয়েলার তেল বিক্রি নিয়ন্ত্রণ সহ দেশটির জন্য 3 ধাপের পরিকল্পনা প্রকাশ করেছে যুক্তরাষ্ট্র। আটলান্টিক মহাসাগর থেকে ভেনেজুয়েলা সংশ্লিষ্ট রাশিয়ার পতাকাবাহী একটি জ্বালানি তেলবাহী ট্যাঙ্কার জব্দ করেছে যুক্তরাষ্ট্র। ট্যাঙ্কারটিকে পাহারা দিয়ে রাখতে মস্কো নৌবাহিনী মোতায়েন করেছে এমন খবরের মধ্যেই বুধবার এ পদক্ষেপ নিল দেশটি। মার্কিন কোস্টগার্ড এবং সামরিক বিশেষ বাহিনী মারিনেরা নামের ট্যাঙ্কারটি জব্দ করে বলে জানা গেছে। একই দিন ক্যারিবীয় সাগরে এম সোফিয়া নামের আরেকটি ট্যাঙ্কারও আটক করা হয়েছে। অতীতে মারিনেরা ট্যাঙ্কারে ভেনেজুয়েলার তেল বহন করা হতো, তবে বর্তমানে এটি খালি ছিল। এই খালি ট্যাঙ্কারটি যুক্তরাষ্ট্র জব্দ করেছে। ট্যাঙ্কারটির নাম আগে ছিল বেলা 1, এর নাম বদলে মারিনেরা রাখা হয়। গায়ানার পতাকাবাহী ট্যাঙ্কারটি পরে রুশ ট্যাঙ্কারে রূপান্তরিত করা হয়। এদিকে এই ট্যাঙ্কার জব্দ নিয়ে মস্কো ও ওয়াশিংটনের মধ্যে উত্তেজনা দেখা দিয়েছে। এই ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে রাশিয়া। দেশটি বলেছে যুক্তরাষ্ট্র ট্যাঙ্কার জব্দ করে আন্তর্জাতিক সমুদ্র আইন ভঙ্গ করেছে। বিবৃতিতে রুশ পরিবহন মন্ত্রণালয় জানায়, 1982 সালের জাতিসংঘের সমুদ্র আইন অনুযায়ী উন্মুক্ত সমুদ্রে জাহাজ চলাচলের পূর্ণ স্বাধীনতা রয়েছে। কোনো দেশই অন্য দেশে নিবন্ধিত করা কোনো জাহাজের উপর শক্তি প্রয়োগ করার অধিকার রাখে না। ভেনেজুয়েলার জন্য একটি 3 ধাপের পরিকল্পনা ঘোষণা করেছে যুক্তরাষ্ট্র। প্রথম ধাপে তেল বিক্রি ও রাজস্ব নিয়ন্ত্রণ, দ্বিতীয় ধাপে মার্কিন কোম্পানির প্রবেশ এবং দেশের রাজনৈতিক দল ও জনগণের মধ্যে সমঝোতা, এবং তৃতীয় ধাপে পুরানো সরকারের কাছ থেকে ক্ষমতা নতুন দলের কাছে হস্তান্তর অন্তর্ভুক্ত। গ্রিনল্যান্ড কিনে নেওয়ার বিষয়ে আলোচনা করছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও মার্কিন জাতীয় নিরাপত্তা দল। বুধবার বিষয়টি জানায় হোয়াইট হাউস। শিগগিরই গ্রিনল্যান্ড ইস্যুতে ডেনমার্কের সঙ্গে বৈঠক করবেন বলে নিশ্চিত করেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। এদিকে দ্বীপটিকে ঘিরে আন্তর্জাতিক আইন লঙ্ঘন কোনোভাবেই মেনে নেওয়া হবে না বলে সতর্ক করেছে ইউরোপীয় কাউন্সিল। যুক্তরাষ্ট্রের অধিগ্রহণের ঝুঁকির মুখে গ্রিনল্যান্ড। ইউরোপীয় নেতারা দ্বীপটি ঘিরে মার্কিন প্রেসিডেন্ট ও তার প্রশাসনের একের পর এক হুমকির তীব্র বিরোধিতা করলেও নিজ পরিকল্পনায় অনড় ডোনাল্ড ট্রাম্প। এ বিষয়ে বুধবার হোয়াইট হাউসের সংবাদ সম্মেলনে প্রেস সচিব ক্যারোলাইন লেভিট জানান, ট্রাম্প এবং তার জাতীয় নিরাপত্তা দল গ্রিনল্যান্ড ক্রয় নিয়ে আলোচনা করছেন। তিনি বলেন, এটি নতুন কোনো ধারণা নয়। বহু বছর আগে থেকেই অনেক মার্কিন প্রেসিডেন্টই এই সম্ভাবনার কথা বিবেচনা করেছেন। আর্কটিক অঞ্চলে প্রতিদ্বন্দ্বীদের আগ্রাসন রুখতে এবং কৌশলগত সুবিধা অর্জনে এই ক্রয় কার্যকর হতে পারে বলে জানান তিনি। লিভিট আরো বলেন, ট্রাম্প সব সময় কূটনীতি ও কূটনৈতিক সমাধানকে প্রথমে প্রাধান্য দেন, তবে সব বিকল্প উন্মুক্ত রয়েছে বলেও জানান প্রেস সচিব। ভেনেজুয়েলা ও ইরান সম্পর্কিত পদক্ষেপের কথা উল্লেখ করে তিনি বলেন, যুক্তরাষ্ট্রের স্বার্থে কঠোর পদক্ষেপ নিতে প্রস্তুত আছেন ট্রাম্প, তবে প্রথম চেষ্টায় সমঝোতা ও আলোচনায় প্রাধান্য পাবে। গ্রিনল্যান্ড ইস্যুতে আগামী সপ্তাহে ডেনমার্কের সঙ্গে বৈঠক করবেন বলে জানিয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। তিনি বলেন, যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা হুমকি শনাক্ত হলে দেশটির সব প্রেসিডেন্টেরই সামরিক বিকল্প বেছে নেয়ার অধিকার রয়েছে।
এদিকে গ্রিনল্যান্ডের সাধারণ মানুষের প্রতি সমর্থন জানিয়েছেন ইউরোপীয় কাউন্সিল প্রেসিডেন্ট আন্তোনিও কস্তা। তিনি বলেন, গ্রিনল্যান্ড তার জনগণের অংশ এবং কোনো সিদ্ধান্ত তাদের অনুমতি ছাড়া নেওয়া যাবে না। তিনি সতর্ক করে বলেন, দ্বীপটিকে ঘিরে আন্তর্জাতিক আইন লঙ্ঘন কোনোভাবেই মেনে নেওয়া হবে না। ইউরোপ সবসময় বহুপাক্ষিক নীতি ও আইনকে সমর্থন করবে বলে জানান তিনি। ফরহাদ চৌধুরী, সময় সংবাদ। টানা দ্বিতীয় দিনের মতো উত্তপ্ত সিরিয়ার আলেপ্পো শহর। সিরীয় বাহিনীর সঙ্গে কুর্দি সশস্ত্র গোষ্ঠী সিরিয়ান ডেমোক্রেটিক ফোর্স এসডিএফ এর সংঘর্ষে নিহতের সংখ্যা বেড়ে 9-এ দাঁড়িয়েছে। আহত অন্তত 27। প্রায় 10,000 মানুষ সংঘর্ষপূর্ণ এলাকা ছেড়ে গেছে। বুধবার স্থানীয় সময় বিকেলের পর শহরটিতে ফের এসডিএফ এর অবস্থান লক্ষ্য করে গোলাবর্ষণ করে সিরীয় সেনারা। নিরাপত্তা ঝুঁকির কারণে বন্ধ রাখা হয়েছে আলেপ্পো আন্তর্জাতিক বিমানবন্দর। বন্ধ করা হয়েছে তুরস্কগামী একটি প্রধান মহাসড়ক। সিরিয়ার আলেপ্পো শহরে সামরিক বাহিনী ও কুর্দি সশস্ত্র গোষ্ঠী সিরিয়ান ডেমোক্রেটিক ফোর্স এসডিএফ এর মধ্যে নতুন করে শুরু হওয়া সংঘর্ষ ভয়াবহ রূপ নিয়েছে। বুধবার টানা দ্বিতীয় দিনের এই লড়াইয়ে বেড়েছে হতাহতের সংখ্যা। বেসামরিকদের এলাকা ছাড়ার জন্য স্থানীয় সময় বুধবার বিকেল 3টা পর্যন্ত সময় বেঁধে দেয় সিরীয় সেনাবাহিনী। ওই সময় পার হওয়ার পরই শহরের শেখ মাকসুদ ও আশরাফিয়া এলাকায় গোলাবর্ষণের খবর পাওয়া গেছে। এর আগে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সিরীয় সরকার মানবিক করিডোর খুলে দেয়। বিশেষ বাস সার্ভিসের মাধ্যমে বেসামরিকদের নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়। সরকারি উদ্ধার সংস্থার একটি সূত্র জানিয়েছে, এখন পর্যন্ত প্রায় 10,000 মানুষ সংঘর্ষপূর্ণ এলাকা ছেড়ে গেছে। নিরাপত্তা ঝুঁকির কারণে বন্ধ রাখা হয়েছে আলেপ্পো আন্তর্জাতিক বিমানবন্দর। বন্ধ করা হয়েছে তুরস্কগামী একটি প্রধান মহাসড়ক। শিল্পাঞ্চলের বহু কারখানায় উৎপাদন বন্ধ রয়েছে। গেল বছর সিরিয়া সরকার ও এসডিএফ এর মধ্যে একটি চুক্তি হয়, যেখানে 2025 সালের শেষ নাগাদ সশস্ত্র গোষ্ঠীটিকে রাষ্ট্রীয় কাঠামোয় অন্তর্ভুক্ত করার পরিকল্পনা ছিল। তবে এ নিয়ে তেমন কোনো অগ্রগতি হয়নি। দীর্ঘদিন ঝুলে থাকা সমঝোতা বাস্তবায়ন না হওয়ায় উত্তেজনা আবারও সহিংসতায় রূপ নিয়েছে। ফরহাদ চৌধুরী, সময় সংবাদ। ফিলিস্তিনে বাড়ছে ইসরায়েলি দখলদারিত্ব। একটি পরিসংখ্যানে বলা হয়েছে, ইসরায়েলি সেনা ও ইহুদি বসতি স্থাপনকারীরা 2025 সাল জুড়ে ফিলিস্তিনিদের ওপর রেকর্ড প্রায় 24,000 হামলা চালিয়েছে। গত বছরকে রক্তক্ষয়ী হিসেবে উল্লেখ করা হয়েছে ওই পরিসংখ্যানে। এই সহিংসতাকে পূর্ণ মাত্রার দখল প্রকল্পের বাস্তব প্রমাণ হিসেবে দেখছে ফিলিস্তিন কর্তৃপক্ষ। 2023 সালের 7 অক্টোবর ইসরায়েলে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসের নজিরবিহীন হামলার পর গাজায় শুরু হয় নেতানিয়াহু বাহিনীর আগ্রাসন। পশ্চিম তীরেও চলছে ফিলিস্তিনিদের উচ্ছেদে ইসরায়েলি অভিযান ও ইহুদি বসতি সম্প্রসারণ। পার্স টুডের প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে, 2025 সাল ছিল রক্তক্ষয়ী একটি বছর। পরিসংখ্যান বলছে, গত বছর ফিলিস্তিনি ও তাদের সম্পত্তির ওপর মোট 23,827টি মামলা নথিভুক্ত হয়েছে। এর মধ্যে ইসরায়েলি সেনাবাহিনীর হামলা 18,384টি, ইহুদি বসতি স্থাপনকারীদের 4,723টি এবং যৌথ হামলার সংখ্যা 720টি। এটি এখন পর্যন্ত এক বছরের সর্বোচ্চ রেকর্ড। প্রাচীন ও বসতি বিরোধী প্রতিরোধ কমিশনের প্রধান মুআয়েদ শাবান জানান, ইসরায়েল কেবল বসতি সম্প্রসারণে সীমাবদ্ধ নেই। প্রশাসনিক, সামরিক ও আইনগত কাঠামোর মাধ্যমে দখলকে স্থায়ী রূপ দেওয়ার চেষ্টা চলছে। পুরো বিষয়টিকে দখলদারিত্ব সুসংহত করার ইসরায়েলের রাজনৈতিক প্রকল্পের ইঙ্গিত হিসেবে দেখা হচ্ছে। বর্তমানে পশ্চিম তীরের প্রায় 41% এলাকায় ইসরায়েলের সরাসরি নিয়ন্ত্রণ প্রতিষ্ঠিত। এর পাশাপাশি এরিয়া সি এর প্রায় 70% নিয়ন্ত্রণ আরও কঠোর করা হয়েছে। জর্ডান উপত্যকার ক্ষেত্রে সামরিক আদেশ ও ভূমি অধিগ্রহণ ব্যবস্থার মাধ্যমে 90% বেশি এলাকায় কার্যত ইসরায়েলের কর্তৃত্ব বজায় রয়েছে। এরিয়া সি পশ্চিম তীরের প্রায় 61% জুড়ে বিস্তৃত এবং এটি ফিলিস্তিন নিয়ন্ত্রিত এলাকা এ ও বি এর বাইরে থাকা একমাত্র সংযুক্ত ভূখণ্ড। পূর্ব আল কুদস ছাড়া প্রায় সব ইসরায়েলি বসতি এলাকায় অবস্থিত। ফিলিস্তিনিদের জন্য এরিয়া সি এর 99% বেশি এলাকায় প্রবেশ নিষিদ্ধ বা কঠোরভাবে নিয়ন্ত্রিত। এতে তাদের স্বাভাবিক জীবনযাপন ও উন্নয়ন অসম্ভব হয়ে উঠেছে। রাইসা জান্নাত, সময় সংবাদ। ইরানের জনগণকে রক্ষায় প্রয়োজনে সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে হত্যা করতে পারেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সরাসরি এমন হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন সিনেটর লিন্ডসে গ্রাহাম। ফক্স নিউজকে দেওয়া সাক্ষাৎকারে তিনি দাবি করেন, তেহরানের রাজনীতিতে বড় ধরনের পরিবর্তন আসছে। এদিকে বিক্ষোভকারীদের বা তাদের সহায়তাকারীদের কোনো ছাড় দেওয়া হবে না বলে সতর্ক করেছেন ইরানের প্রধান বিচারপতি। অন্যদিকে আরও জোরালো আন্দোলনের ডাক দিয়েছেন দেশটির ক্ষমতাচ্যুত শাহের পুত্র রেজা পাহলভি।
ইরানে অর্থনৈতিক সংকটের জেরে দেশ জুড়ে ছড়িয়ে পড়েছে রক্তক্ষয়ী বিক্ষোভ। এই সুযোগে দেশটির অভ্যন্তরীণ রাজনীতি নিয়ে নানা ধরনের মন্তব্য করছে যুক্তরাষ্ট্র। সম্প্রতি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প খামেনি প্রশাসনকে হুঁশিয়ারি দিয়ে বলেন, বিক্ষোভকারীদের উপর হামলা করা হলে শক্তিশালী প্রতিক্রিয়া দেখাবে ওয়াশিংটন। এবার ট্রাম্পের সুরে কথা বলে মার্কিন রিপাবলিকান সিনেটর লিন্ডসে গ্রাহাম সরাসরি হুঁশিয়ারি দিয়ে বলেছেন, বিক্ষোভকারীদের উপর হত্যাযজ্ঞ অব্যাহত থাকলে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে হত্যা করতে পারেন। ফক্স নিউজকে দেয়া সাক্ষাৎকারে গ্রাহাম বলেন, ইরানে পরিবর্তন আসছে এবং এই আন্দোলন মধ্যপ্রাচ্যের ইতিহাসে বড় মোড় নিতে পারে। এর মধ্যে ইরানে মূল্যস্ফীতি ও মুদ্রা সংকট ঘিরে বিক্ষোভ দমনে কঠোর অবস্থানের বার্তা দিয়েছে দেশটির বিচার বিভাগ। ইরানের প্রধান বিচারপতি গোলাম হোসেন মোহসেনি এজেই বলেছেন, যারা রাস্তায় নেমে দাঙ্গায় অংশ নিচ্ছে, নেতৃত্ব দিচ্ছে বা সহায়তা করছে, তাদের কোনো অজুহাত গ্রহণযোগ্য নয়। বিক্ষোভ মোকাবিলায় আইন শৃঙ্খলা বাহিনীর কঠোর অবস্থানের ইঙ্গিত দিয়ে তিনি স্পষ্ট করেন, রাষ্ট্র এসব কার্যকলাপ সহ্য করবে না। অন্যদিকে ইরানের ক্ষমতাচ্যুত শাহের পুত্র রেজা পাহলেভি বুধবার এক ভিডিও বার্তায় দেশটির সশস্ত্র ও নিরাপত্তা বাহিনীকে জনগণের পক্ষে অবস্থান নেওয়ার আহ্বান জানান। এ সময় তিনি আরো জোরালো আন্দোলনের ডাক দেন। আমার বার্তা ইরানের সশস্ত্র ও নিরাপত্তা বাহিনীর প্রতি, আপনারা যারা ইরানি জাতিকে রক্ষা করার জন্য সামরিক পোশাক পরেছেন এবং এখন এক ঐতিহাসিক সিদ্ধান্তের মুখোমুখি দাঁড়িয়ে আছেন, তাদের কাছে আমার প্রশ্ন, আপনারা ইতিহাসের কোন পাশে দাঁড়াবেন, অপরাধীদের পাশে নাকি জনগণের পাশে? ইরান জুড়ে চলমান বিক্ষোভের মধ্যে প্রেসিডেন্ট মাসুদ পেজিশকিয়ান নিরাপত্তা বাহিনীকে আন্দোলনকারীদের বিরুদ্ধে দমনমূলক ব্যবস্থা না নেওয়ার নির্দেশ দিয়েছেন। জানান, শান্তিপূর্ণ বিক্ষোভকারী আর সশস্ত্র দাঙ্গাবাজদের মধ্যে পার্থক্য করতে হবে। মালিহা সুহরওয়ার্দী, সময় সংবাদ। আন্তর্জাতিক সময় আরো থাকছে। যুক্তরাষ্ট্রের মিনেসোটায় অভিবাসন কর্মকর্তার গুলিতে নারী নিহত, আত্মরক্ষায় ছোড়া হয় গুলি, দাবি হোয়াইট হাউসের, প্রতিবাদে ব্যাপক বিক্ষোভ। ইউক্রেনের যুদ্ধবিরতির পর পশ্চিমাদের ভূমিকা কি হবে তা জানতে চেয়েছেন ভলোদিমির জেলেনস্কি। চুক্তি হওয়ার পরও রাশিয়া হামলা চালালে ইউরোপ ও যুক্তরাষ্ট্র পাল্টা ব্যবস্থা নেবে কিনা তা স্পষ্ট নয় বলে মন্তব্য তার। এদিকে সংঘাত শেষে ইউক্রেনে যুক্তরাজ্য সামরিক ঘাঁটি গড়ে তুলবে জানালেও প্রয়োজন হবে ব্রিটিশ পার্লামেন্টের সম্মতি। বিষয়টি জানিয়েছেন প্রধানমন্ত্রী স্টারমার। এদিকে দিনিপ্রো শহরে রাতভর হামলা চালিয়েছে রাশিয়া, এতে আহত হয়েছেন অন্তত 7 জন। ইউক্রেনে যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর দেশটিতে যুক্তরাজ্য ও ফ্রান্স সামরিক ঘাঁটি তোলার সিদ্ধান্তের কথা জানায় গেল মঙ্গলবার। এই ঘোষণাকে বড় অগ্রগতি হিসেবে উল্লেখ করেন জেলেনস্কি। যদিও ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার বলেছেন, ইউক্রেনে ব্রিটিশ সেনা মোতায়েনের সিদ্ধান্ত পার্লামেন্টের অনুমোদনের ভিত্তিতে হবে। তিনি আরো বলেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে পূর্ণ আলোচনা ছাড়া কোনো সিদ্ধান্ত নেওয়া হবে না। যুদ্ধবিরতি কার্যকরের পরও রাশিয়া ফের হামলা চালালে কিয়েভের মিত্ররা কি প্রতিক্রিয়া দেখাবে সে বিষয়ে এখনো স্পষ্ট উত্তর পাননি বলে জানান জেলেনস্কি। বলেন, যে কোনো গ্যারান্টি ইউরোপের সংশ্লিষ্ট দেশ ও মার্কিন কংগ্রেসে অনুমোদন হতে হবে, তারপর সেটি চূড়ান্ত বলে ধরে নেবে কিয়েভ। ইউক্রেনের প্রেসিডেন্ট আরো জানান, এ বিষয়ে যুক্তরাষ্ট্র ও পশ্চিমা মিত্রদের সঙ্গে আলোচনা চলছে। ফারহাদ চৌধুরী, সময় সংবাদ। যুক্তরাষ্ট্র ভ্রমণে বাংলাদেশিদের জন্য ভিসা প্রক্রিয়া কঠিন করেছে ট্রাম্প প্রশাসন। মার্কিন নতুন ভিসা বন্ড তালিকায় আরো অনেক দেশের সঙ্গে এবার যুক্ত করা হয়েছে বাংলাদেশকে। এখন থেকে যুক্তরাষ্ট্রে ভ্রমণে বাংলাদেশিদের 18 লাখ টাকা পর্যন্ত বন্ড দিতে হবে। আগামী 21 জানুয়ারি থেকে নতুন এই ভিসা নীতি কার্যকর হবে। যুক্তরাষ্ট্র থেকে হাসানুজ্জামান সাকি রিপোর্ট। মাত্র একদিন আগের ঘটনা, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ট্রুথ সোশ্যালে জানিয়েছিলেন, অন্যান্য অনেক দেশের মতো যুক্তরাষ্ট্রে বসবাসরত বাংলাদেশিরাও অনেক বেশি সরকারি সুযোগ সুবিধা নিয়ে থাকেন, আর এটি শতকরা হিসেবে প্রায় 55% বাংলাদেশি পরিবার। অভিবাসন ইস্যুতে আইসের ধরপাকড়ের মধ্যে ট্রাম্পের এমন তথ্যে এর কার্যকরণ নিয়ে উদ্বিগ্ন হয়ে পড়েন প্রবাসীরা। একদিন যেতে না যেতেই তা যেন মূর্তিমান আতঙ্ক হয়ে ধরা দিল। মঙ্গলবার মার্কিন পররাষ্ট্র দফতর ভিসা বন্ডের আওতায় পড়া দেশগুলোর হালনাগাদ তালিকা প্রকাশ করেছে। এতে সদ্য মার্কিন বিশেষ বাহিনীর অভিযান চালানো ভেনেজুয়েলা সহ দক্ষিণ এশিয়ার দেশ নেপাল ও বাংলাদেশের নাম যুক্ত করা হয়েছে।
Es la amenaza que enfrenta Colombia. নতুন নিয়ম অনুযায়ী এখন থেকে ৩৮ দেশের নাগরিকদের যুক্তরাষ্ট্রের ভিসা পাওয়ার জন্য $৫,০০০ থেকে $১৫,০০০ পর্যন্ত ভিসা বন্ড বা জামানত জমা দিতে হবে। মার্কিন পররাষ্ট্র দপ্তর জানিয়েছে, কোনো আবেদনকারী ভিসার জন্য যোগ্য বিবেচিত হলেও কনসুলার অফিসার চাইলে তার উপর এই বন্ডের শর্তারোপ করতে পারেন। বন্ডের অর্থ যুক্তরাষ্ট্রের অর্থ মন্ত্রণালয়ের অনলাইন প্ল্যাটফর্ম PayGov এর মাধ্যমে জমা দিতে হবে। তবে কনসুলার অফিসার নির্দেশনা দেওয়ার আগে কোনো অর্থ জমা না দেওয়ার জন্য ভিসা প্রত্যাশীদের সতর্ক করা হয়েছে। যুক্তরাষ্ট্রের দাবি, এই পাইলট প্রোগ্রামের মূল উদ্দেশ্য হল ভিসার মেয়াদ শেষ হওয়ার পর যারা অবৈধভাবে থেকে যান তাদের নিরুৎসাহিত করা। মূলত যেসব দেশের নাগরিকদের যুক্তরাষ্ট্রে গিয়ে ফিরে না আসার হার বেশি, সেসব দেশকেই এই তালিকার অন্তর্ভুক্ত করা হয়েছে। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর জানিয়েছে, বন্ডের টাকা স্থায়ীভাবে কেটে রাখা হবে না। এটি একটি ফেরতযোগ্য জামানত। কেউ যদি নির্ধারিত সময়ের বেশি যুক্তরাষ্ট্রে অবস্থান করেন বা স্ট্যাটাস পরিবর্তনের আবেদন করেন, তবে সেই জামানতের টাকা বাজেয়াপ্ত করা হবে। ভিসা বন্ড প্রদানকারী যাত্রীরা অর্থাৎ বাংলাদেশিরা এখন কেবল ৩ বিমানবন্দর অর্থাৎ জন এফ কেনেডি ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট, বস্টনের লোগান ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট ও ওয়াশিংটনের ডুলাস ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট দিয়েই যুক্তরাষ্ট্রে প্রবেশ করতে পারবেন। তবে যাদের যুক্তরাষ্ট্রের ভিসা ইতিমধ্যে রয়েছে তাদের বিষয়ে সুনির্দিষ্ট করে কিছু বলেনি মার্কিন পররাষ্ট্র দপ্তর। হাসানুজ্জামান সাকি, সময় সংবাদ, যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্রের মিনেসোটায় অভিবাসন কর্মকর্তার গুলিতে এক নারী নিহত হয়েছেন। হোয়াইট হাউসের দাবি, হত্যার উদ্দেশ্যে নয়, আত্মরক্ষায় গুলি ছোড়া হয়। নিহত নারীকে পেশাদার উস্কানিদাতা বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে স্থানীয় প্রশাসন বলছে, নিহত নারী কাউকে আঘাত করতে যাননি। এই হত্যার দায় সম্পূর্ণরূপে ট্রাম্প প্রশাসনের ওপর চাপাচ্ছেন তারা। এই ঘটনার প্রতিবাদে মিনিয়াপোলিস শুরু হয়েছে বিক্ষোভ, দেখা দিয়েছে রাজনৈতিক উত্তেজনা। স্থানীয় সময় বুধবার যুক্তরাষ্ট্রের মিনিয়াপলিসে ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্ট আইসির এক কর্মকর্তার গুলিতে 37 বছর বয়সী রেনি নিকোল গুড নিহত হন। স্থানীয় প্রশাসন জানায়, তিনি একজন মার্কিন নাগরিক। হোমল্যান্ড সিকিউরিটি বিভাগের দাবি, ওই নারী গাড়ি দিয়ে আইনশৃঙ্খলা বাহিনীর ওপর হামলার চেষ্টা করছিলেন। আত্মরক্ষায় গুলি ছোড়েন কর্মকর্তা। তবে এ দাবি প্রত্যাখ্যান করেন মিনেসোটার গভর্নর টিম ওয়ালস। ঘটনার দায় সরাসরি ট্রাম্প প্রশাসনের উপর চাপান তিনি। সামাজিক মাধ্যমে এক্সে মিনেসোটার সিনেটর টিনা স্মিথ লেখেন, এ খবর অত্যন্ত উদ্বেগজনক। নিরাপত্তার স্বার্থে আইস কর্মকর্তাদের মিনেসোটা ছাড়ার আহ্বান জানান তিনি। একই সুরে কথা বলেন মিনিয়াপলিসের মেয়র জ্যাকব ফ্রে। সংবাদ সম্মেলনে আইসের কড়া সমালোচনা করেন তিনি। এদিকে এক বিবৃতিতে মেয়রের মন্তব্যকে দায়িত্বজ্ঞানহীন বলে উল্লেখ করেছে হোয়াইট হাউস। একই সঙ্গে তাকে দুষ্টু ব্যক্তি আখ্যা দিয়ে নিজের বক্তব্যের জন্য লজ্জিত হওয়া উচিত বলে মন্তব্য করা হয়। হোয়াইট হাউসের দাবি, আইস কর্মকর্তারা শহরের নিরাপত্তা নিশ্চিতে সেখানে অবস্থান করছেন। হোমল্যান্ড সিকিউরিটির প্রধান ক্রিস্টি নোম বলেন, মিনেসোটা ও মিনিয়াপলিসের ডেমোক্র্যাট নেতারা ফেডারেল আইন প্রয়োগে ব্যর্থ। স্থানীয় কর্তৃপক্ষ অপরাধীদের রক্ষা করছে বলে সেখানে ফেডারেল অভিযান চালাতে হচ্ছে। নিহত নারীকে পেশাদার উস্কানিদাতা বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ঘটনার পরপরই এলাকায় বিক্ষোভ শুরু হয়। বার্তা সংস্থা রয়টার্স জানায়, পরিস্থিতি নিয়ন্ত্রণে ভারী অস্ত্রধারী ফেডারেল সদস্যরা গ্যাস মাস্ক পরে অবস্থান নেন। বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে রাসায়নিক অস্ত্র ব্যবহার করা হয়। এর মধ্যেই ঘটনার তদন্ত শুরু হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। রাষ্ট্র আইনের লঙ্ঘন হয়েছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে।